আফরাজ মাথা নেড়ে বলে, হইছে, হাত নামা। প্রিটেন্ড বি নর্মাল ইয়ংম্যান। নর্মালের চেয়ে গুলি দেখেই হিসি ধরে গেল। মনে মনে নিলয় বলল, ডোক গিলে হাতের বেবি ফিঙ্গার দেখায়। আফরাজ যাওয়ার জন্য ইশারা করে। তাকে আর পাইকে পালিয়ে যায় একেবারে। আফরাজ বাঁকা হেসে বিবিজানের কাছে আসতে গেলে দেখল মহারানী আগেই গাড়িতে বসে পড়েছে। সেও মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে, অথচ তাদের গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একজোড়া চোখের মালিক চেয়ে রইল। তার হাতের মধ্যে থাকা ফাইল চেপে ধরে মুচড়ে ফেলে দেয়। আফরাজের গাড়ির চলে যেতেই সেই চোখের মালিকও নিশ্চুপ চলে গেল। 4 মাস পর কুসুমা ভাবি পেট নিয়ে বেলকনিতে বসে আছে, চেহারায় মলিনতা ভাব। বলা যায় গর্ভবতী নারীদের সৌন্দর্যের অদল বাড়তে থাকে, কিন্তু যাবৎ কয়েক মাস চিন্তা চেতনায় তার শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আজকাল স্বপ্নেও অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যা তার মনকে খিটখিটে স্বভাবের করে দিয়েছে। নাজিবা রুমের বাহিরে এসে দরজা নাড়ল। কুসুমার ধ্যান ফেলল, তপ্ত শ্বাস ফেলে বলে, আসো ভাবি। নাজিবা এসে কুসুমার মলিনতা দেখে কপাল চাপড়ে বলে, আহারে ভাবিজি, ভাইয়া মাত্র 1 মাসের জন্য ঢাকা গেছেন, এ নিয়ে মন খারাপ করে থাকলে হয় নাকি? 4 মাস হতে চলেছে আপনার। যত জলদি সম্ভব আমাদের চাম্পকে আমাদের কোলের জুড়িতে দিয়ে দাও। মাশাল্লাহ নাজিবা, তুমি পারো বটে। তোমার মন খারাপ হয় না? আফরাজ ভাইয়া তো 2 মাস অবধি বাসায় ফিরছে না। অফিসের নাম করে তিনি আগে গিয়েছেন, তারপর তো তোমার ভাইয়া, তিনি না হয় কল দিয়ে নামায়, আফরাজ ভাইয়া তো কল অবধি দেয় না। আপনি কেমনে সহ্য করছেন ভাবি? কুসুমার কথায় মুচকি হাসল, নম্র গলায় আওড়ায়, কে বলেছে ওনার সাথে কথা হয় না? হয়তো কথা স্বপ্নে আর মনে। তিনি আমার অপেক্ষার পরীক্ষা নিচ্ছেন। তিনিও আমায় তত ভালোবাসে যতটা আমি বাসি। ভাবি, আপনি তো জানেন না 4 মাস আগের কাহিনী। এখন না হয় বলি। ভার্সিটির অপডেতে আফরাজের সাথে ঘোরার প্ল্যান করেছিলাম, কিন্তু তার আর্জেন্ট কোথাও যেতে হচ্ছিল বলে তরজর করে চলে যায়। কি এমন কাজ? আমার সন্দেহ হয় পিছু নিলাম। তখন যা দেখলাম, বিশ্বাস করুন ভাবি, যেখানে দাহাব আমায় বন্দি রেখেছিল সেখানেই তাকে বন্দি বানিয়ে রেখেছিল আফরাজ। তাকে জানে প্রাণে মারল না, কেননা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আফরাজ যতক্ষণ ছিল টর্চার করেছিল, তবুও মারেনি। দাহাবে হেসানের শরীরে কঙ্কর ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না। তখনই আমি খেয়াল করলাম আফরাজ চলে যায়। রুমের আশেপাশে কোনো গার্ডসও নেই। আমার চোখে বাবা মায়ের খুনের দৃশ্য, আমার শারীরিক মানসিক অত্যাচারের দৃশ্য ফুটে ওঠায়। কাউকে না বলে আমি নিজ হাতে খুন করে দেই। না জানি পুলিশ কেমনে জেনেছিল, পুলিশ অবধি জেনে গিয়েছিল। তাই তো পরিস্থিতি সামলাতে আফরাজের খুব কষ্ট হচ্ছিল। আমি আমার দোষও স্বীকার করেছি, কিন্তু তিনি যে রাগ করে 2 মাস কথা বলবেন না আর 2 মাস পরই ঢাকা চলে যাবেন কে জানত। বেদনাময় চোখের জল মুছে কুসুমার হাত ধরে বলে, বাদ দাও এসব কথা, দেখবে ভাইয়াও ফিরবে, উনিও ফিরবেন। তারপরই রুমের মধ্যে চলে এলেন মিসেস ফেরদৌসী। 2 বৌমাকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে হা হয়ে গেলেন। কোমরে হাত রেখে নাজিবার কান মলে দেয়। সে মৃদু চিৎকার করে বলে, আরে আরে, ডোন্ট বিহেভ লাইক এ টিপিক্যাল শাশুড়ি মম। ইউ আর মাই রিয়েল মম। মা। মিসেস ফেরদৌসী গালে চুমো দেয়। তিনি হেসে বলেন, পাকা বিচ্ছু তুই একটা। যা রেডি হ, আজ তোর বউ ভাতের অনুষ্ঠান। এমনিতে পড়ালেখার মাঝে অনুষ্ঠান রাখার সময় পাস না, এখন পেয়েও হাতছাড়া করছিস। এখনই রুমে যা। নাজিবা শুনে মলিন হেসে বলে, কী বা হবে এই অনুষ্ঠানে বলুন? আপনার ছেলের তো আমাকে একা ফেলে যাওয়ার বেশি শখ। কাছে আসতে না আসতে দূরে চলে যান। এতটুকু ভাবে না আমার হৃদয়ের আঙিনায় কী রকম অনুভূতি কাজ করছে। অন্তত ক্ষমা করে হলেও কাছে আসতে পারতেন, একটুখানি বুকে জড়িয়ে ধরে বলতে পারতেন, ভালোবাসি, বিশ্বাস করি তোমায়। তাও বললেন না। আর কিছুটি না বলে নীরবে রুম ত্যাগ করলো। মিসেস ফেরদৌসের কুসুমা একে অপরের দিকে তাকিয়ে মিটি মিটি হাসলো। কুসুমা একলা হাতে রেডি হতে পারবে না বলেই মিসেস ফেরদৌসী এসেছেন। রুমে এসে বিছানার উপর জর্জের শাড়ি, সেই সাথে মেসিং জুয়েলারি রাখা দেখে সেগুলোতে হাত বুলালো নাজিবা। শাড়ির রংটা হলো সিলভার ব্ল্যাক, তার ফেভারিট কালার বটে। ভেবে নিল তার শাশুড়ি মা রেখেছেন এই সেট। সন্তর্পণে গুনগুন করে মনের কষ্ট লুকাতে মুখের ফেসিয়াল করতে লেগে পড়ে। রাত প্রায় 9টা বাজছে। জনাব ইসমাইল হেসে সকলের সাথে বৌমার পরিচয় করিয়ে দিচ্ছেন। তার ছেলের অতীব উন্নতির গুঞ্জে তিনি গর্বিত। কুসুমাকে সাথে নিয়ে গোমরা মুখে বসে আছে নাজিবা।
তার কাছে মনে হচ্ছে সে একটা পুতুল, আর সবাই পুতুলকে দেখে কমপ্লিমেন্ট মেরে টেরে চলে যাচ্ছে। বিরক্তি নিয়ে উঠতে গিয়েও পারল না। তার শ্বশুর শাশুড়ির হাস্যোজ্জ্বল মুখশ্রীতে গম্ভীরতা শোভা পাক তা সে মোটেও চাইছে না। আফরাজের ফুপি ফুপার ছেলে মেয়েরা এসে ভিড় জমালো। সবার চোখের দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। কোনো ইনভেস্টিগেশন করবে ভেবে ভয়ে জমে গেল। কুসুমা মুচকি হেসে বলে, এই ফাজিল, তোরা নতুন বউয়ের ভয় দেখাচ্ছিস কেন? যা ভাগ এখান থেকে। বললেই হলো নাকি? একদম যাব না। ভাবি, তুমি জানো আমাদের নতুন ভাবির জন্য অনেক শর্ত জমিয়ে রেখেছি। যদি না মানো তাহলে আফরাজ ভাইয়াকে বলে তোমাকে বিদায় করে দেব। আচ্ছা বাচ্চু, আগে আমাকে চিনে এসো, তারপর কথার কথা বলিও। মেয়েটিকে চোখ টিপ দিল নাজিবা। কথাটি শুনে ডোক গেল মেয়েটি। তবুও আফরাজের কাজিনের দল তাকে ছাড়ল না। মুরব্বীগণকে একসাথে রেখে নাজিবাকে নিয়ে কাজিন পক্ষ ছাদে নিয়ে যায়। সেখানে ঠান্ডা হাওয়ার কারণে নাজিবা সমেত সকলেই জ্যাকেট পরে নেয়, যেন ঠান্ডার কারণে অসুস্থ না হয়। এর মাঝে হিটার অন করে দেয় আফরাজের কাজিন। নাজিবাকে মাঝখানে বসিয়ে সকলে আবদার করে উঠল একটা গান শোনানোর জন্য। নাজিবা আমতা আমতা করে বলে, আসলে আমি না গান পারি না, আমার গলার সুর ভালো না মোটেও। কথাটি বলে সে মাথা নিচু করে নিল। এ কথায় কারো মাঝে প্রভাব ফেলল বলে মনে হলো না, বরং তারা একসাথে হেসে বলে, আপনি না পারলেও আপনার পার্টনার তো আছেই, তার সাথে ডান্স উইথ সং দুটোই দেখান। নাজিবা চমকে গেল। মুখ খুলতে নিলে কেউ তার হাত চেপে ধরে। গরম পুরুষালী হাতের স্পর্শে শিহরিত হলো সে। ছলছল চোখে হাতের মালিকের দিকে তাকায়। ঠোঁটের কোণায় মুচকি হাসি আফরাজের। সকলের দৃষ্টি অপেক্ষা করে বিবেচনের কানের কাছে ওষ্ঠদয় ছুঁয়ে দেয়। হ্যাপি বার্থডে মাই গার্ল, উইশিং ইউ অলওয়েজ উইথ মি ইনশাআল্লাহ। নাজিবা হতবাক। আজ তার জন্মদিন, অথচ তারই মনে নেই। সে প্রশ্নতে দৃষ্টিতে তাকায়। কুসুমা এসে বলে, ভাইয়া তোমার জন্মদিনের জন্য আগেভাগে কাজ সেরে ফেলতে 2 মাসের জন্য ঢাকা চলে গিয়েছিল। তার পূর্বের 2 মাস তোমার উপরে রাগ নয়, বরং কাজের চাপে পড়ে কথা অবধি বলার সময় সুযোগ পাননি। তাই তো আজ তোমার জন্মদিনে স্বয়ং সামনে দাঁড়ানো। তিনি যে আসবেন এটা আমরা সবাই জানতাম, শুধু তুমি ছাড়া। নাজিবা মুখ ফুলিয়ে রেলিং ধরে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে আছে। তার অভিমান হলো এত কষ্ট না দিয়ে স্বাভাবিকভাবে বললেও পারত মানুষটা, তা না বলে নিজের মতো কাজ কাজ করে বেড়াচ্ছে। হঠাৎ কোমরে হাতের স্পর্শে চোখ বুঝে নিল নাজিবা। মৌনভাবে বিবেচনকে ধরে মুখোমুখি ঘুরিয়ে নিল। গানের টিউন বেজে ওঠায় আফরাজ তার বিবেচনকে পুনরায় ঘুরিয়ে নেয়। আফরাজ নাজিবের কোমরে হাত রেখে এক হাতে তার পিঠ চেপে ধরল। মুখটা ফিরিয়ে কপালে চুমো খেল। সকলে দেখে মিটমিটে হেসে শীষ বাজাতে লাগলো। গানের টিউন টেনে এক্সাইট করা হলো। নাজিবা হাতজোড়া অবদ্ধ রেখে আফরাজের দিকে তাকিয়ে রইল। দুজন মৃদু মৃদু হাঁপাচ্ছে। নাজিবার তো লজ্জায় কাতর অবস্থা। সে না পারছে পালাতে, না পারছে স্বামীকে থামাতে। কিন্তু বলতে গেলে তারও এই মুহূর্তে এমন সুন্দর দিনের অপেক্ষা ছিল। আজ নয় লজ্জাকে আটক করে দিল। নাজিবের মাথা হালকা করে ঝুঁকে থাকায় তার ওষ্ঠজোড়া কাঁপছে। আফরাজ এক পা ভাঁজ করে বিবেচনকে ঝুঁকিয়ে সকলে তাদের কাপড় পারফরমেন্সে মুগ্ধতায় হাততালি দিয়ে ওঠে। দুজনের ধ্যান ফেল। নাজিবার লজ্জার রেশ পুরোপুরি আঁকড়ে ধরল। একচোটে ছাদ থেকে পালিয়ে যায়। আফরাজ সমেত সকলে হেসে দিল। তারাও নিচে চলে আসে। আফরাজ কেক অর্ডার করেছিল, তা পরিবেশন করা শেষ। নাজিবার পাশে গিয়ে দাঁড়ালো সে। দুজনে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। পরক্ষণে মুচকি হেসে আফরাজের গালে মৃদু চাপড় দিয়ে ছুরি হাতে নিল। কেক কাটতে নিলেই হঠাৎ করে বড়জড় ব্লাস্ট হয়। আফরাজ আমারও স্বামী, আমি তার দ্বিতীয় স্ত্রী। কানে যায় না আপনাদের? আমাকে সম্মানের সহিত গ্রহণ করা আপনাদের দায়িত্ব, না হলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। নাজিবের কান ঝালাপালা করে উঠল। তার স্বামী যেন দ্বিতীয় স্ত্রী তাবাচ্ছুম। কথাটা যেন সে মোটেও হজম করতে পারছে না। আফরাজ বাকরুদ্ধ হয়ে গেল। আকবর, কুসুমা, জনাব ইসমাইল আর মিসেস ফেরদৌসি বিস্ময় চেহারা আফরাজের দিকে তাকায়। মিসেস ফেরদৌসি বিশ্বাস হচ্ছে না তার ছেলে কেমনে এই বেশ্যা মেয়েকে বিয়ে করল। সকলের দৃষ্টিজোড়া দেখেও কোনো পরোয়া না করে নিজস্ব অর্ধাঙ্গিনীর দিকে তাকায়। তার চোখে মুখে অসহায়ত্ব, বিশ্বাসের অভাব ফুটে ওঠায় বুক কেঁপে উঠল আফরাজের। তার মন বলছে বিবেচনা তাকে অবিশ্বাস করবে না, তবু নিজেকে যথাসাধ্য শান্ত রেখে তাবাচ্ছুমের দিকে তাকিয়ে বলে, দেখো তাবাচ্ছুম, ফাজলামি করা বন্ধ করো। যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও।
তোমার এখন নিজের মায়ের পাশে থাকা খুব জরুরি। শুধু শুধু আমার বিবেচনার অনুষ্ঠানে কোনো ধরনের সিন ক্রিয়েট করো না, না হলে আমি বাধ্য হব তোমাকে পুলিশের হাতে তুলে দিতে। নাও গেট আউট ফ্রম হেয়ার। না, যাব না। আমি তোমাকে ভালোবাসি আফরাজ। এই মেয়েটা যখন থেকে তোমার জীবনে এসেছে তখন থেকেই নানান সমস্যা তোমার জীবনে। এই মেয়ে একটা আপদ, বুঝেছ? না জানে আর কত কিছু লুকিয়ে রেখেছে শরীরের মধ্যে। এই মেয়ের কারণেই তো আমার নানা ভাই, আমার বাবার মৃত্যু হলো। সি, বলতেও লজ্জা লাগছে, মেয়েটা কিনা আমার নানা ভাইকে বশ করেছিল। শেষের কথায় ঠাস করে চর বসিয়ে দেয় আফরাজ। চরের প্রতিক্রিয়া টাইলসের উপর পড়ে যায়। আফরাজের রাগে মাথা ফেটে যাচ্ছে। নাজিবা সকলের সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। আজকের দিনটাও কি তবে ব্যর্থতায় কাটবে? একটুখানি প্রশ্নের ঘুরপাক গেল যেন। মিসেস ফেরদৌসী তার বৌমার উপর বলা অপবাদ সহ্য করতে পারলেন না। রান্নাঘরে গিয়ে কালো গুঁড়ার বালি পানিতে গুলিয়ে নেন। বাটির মতো ঢেলে তৎক্ষণাৎ তাবাস্সুমের কাছে চলে আসেন। কথাহীন তার মাথার উপর ঢেলে দেন। ক্ষোভে তাবাচ্ছুম যেন উন্মাদ হয়ে উঠল। মিসেস ফেরদৌসির হাত থেকে বাটি নিয়ে ছুঁড়ে মারল। বাটি ভেঙে কাচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে গেল। সকলে উন্মাদে এক মেয়ের কাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েছে। তাবাচ্ছুম সবার দিকে তাকিয়ে মুখের কালো পানিতে হাত দিয়ে সরিয়ে বলে, আফরাজ আমার স্বামী, বুঝেছেন আপনারা? এতদিন আমি এই কথা বলিনি নিজের স্বার্থের জন্য। আজ এই মুহূর্তে আমি বলছি, আমি আফরাজের দ্বিতীয় স্ত্রী। এই কথা আপনারা মানতে না চাইলেও আমার কিছু যায় আসে না। এই বাসার আঙিনায় আমারও হকধারী আছে। বিরক্ত হয়ে আফরাজ তার গার্ডসকে ইশারা করলো। তারা তাবাচ্ছুমকে ধরতে নিলে সে কৌশলে গার্ডের পকেট থেকে পিস্তল বের করে স্বয়ং আফরাজের দিকে ট্যাগ করে বলে, ভালোবাসি তোমাকে, তাই কথা কান দিয়ে শুনে নাও। বউ হই তোমার। যত অন্যায় করি না কেন, সবগুলোর ঊর্ধ্বে একটাই সত্য, আমি তোমার স্ত্রী। আর তোমাকে অবশ্যই আমাকে স্বীকৃতি দিতে হবে। ও, জাস্ট সেট আপ ননসেন্স। কী প্রুফ আছে আমি তোমার স্বামী? আমার যতদূর মনে পড়ছে, একসময় আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলেও তুমি তো অস্বীকার করেছিলে। তারপর আমার বিয়ে আমার বিবেচনার সাথে হয়ে যায়। তোমার সাথে কানেক্টেড হওয়ার কোনো রাস্তাই নেই, বুঝলে? যাও, দরজা ওইদিকে, নিজের রাস্তা মাপো। তাবাসুম পৈশাচিকভাবে হেসে উঠল। তার এক এক ব্যবহারে নাজিবার মন প্রান্ত উথাল পাতাল ঢেউ রয়েছে। আফরাজের শার্টের হাতা চেপে ধরে মাথা নুয়ে রেখেছে সে। তার মনে চাইছে না পুনরায় চোখ তুলে এই কলঙ্কিনীর চেহারা দেখতে। তন্মতো ক্ষোভের অগ্নিকাণ্ড তার মস্তিষ্কে দাউ দাউ করে জ্বলছে। আফরাজ আর চোখে বিবেচনের আগলানো দেখে মনে মনে প্রশান্তের হাসল। নসেদ ভয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারত না। বিবেচনের বিশ্বাস আছে দেখে তার মনের সন্দেহ দূরীভূত হয়ে গেল। কর্কশ গলায় বলে, দেখো, তোমার মুখে কালো পানি মেখে থাকা সত্ত্বেও এখনও সম্মান দিয়ে কথা বলছি। না হলে তুই তোকারি করে ঘাড় ধাক্কিয়ে তোমার যোগ্যতা বুঝিয়ে দিতাম। সো গেট লাস্ট ফ্রম হেয়ার। তাবাসসুম শান্তভাবে তার হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপার্স নিয়ে নাজিবার সামনে গেল। আফরাজ ভীরু দৃষ্টিতে চেয়ে রইল। তাবাসসুম নম্র গলায় বলে, এই দেখো, ম্যারেজ সার্টিফিকেটে তোমার স্বামীর সিগনেচার। তিনি অস্বীকার করলেও তুমি তো এখন বুঝদার, ভালোই বুঝো কোনটা নকল কোনটা আসল। সো ফয়সালা তোমার হাতে। কথাটা বলে তাবাসসুম নম্রাম মুখে নাজিবের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, ভালো করে দেখে শুনে ফয়সালা নেবে, না হয় কারো না কারো জীবন যাবে। এখন তোমার হাতে পরিবারের জীবন সঁপে দিলাম। কথাটুকু বলে দূরে সরে গেল তাবাসসুম। নাজিবা স্তব্ধ দৃষ্টিতে পেপার্স ঘেটে কুটে দেখল। কোনোভাবে দেখতে নকল মনে হচ্ছে না। ডোক গেলে আফরাজের দিকে এগিয়ে দেয়। সে পেপার্স নিয়ে পুরো পেপার্স ঘেটে দেখে তার সাইনে পেপার্সে কেমনে আসলো। তার মাথা হ্যাং হওয়ার মতো অবস্থা। নিজেকে সান্ত্বনা দিয়ে আফরাজ তাবাসসুমকে তাচ্ছিল্য করে বলে, তোমার কি মনে হয় অন্য কাউকে দিয়ে আমার সাইন কপি করিয়ে ম্যারেজ সার্টিফিকেটে লাগিয়ে দেবে, আর আমরা তোমার বোকামি ধরতে পারবো না ভাবছিলে? কথা রীতি টেনে আফরাজ তাবাসসুমের চোখের সামনে পেপার ছিঁড়ে ফেলল। টুকরো করে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল। তাবাসসুমের সামনে গিয়ে হাত ঝাড়া দিয়ে বলে, দেখো, তোমার প্ল্যান তো ফ্লপ করে দিলাম, এখন কি করবে? দাঁতে দাঁত চেপে তাবাসসুম বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে আসল পেপারস দিয়েছি? না, কখনো দেব না। যা ছিঁড়েছো তা হচ্ছে একদমই ফটোকপি করা পেপারস। আসল পেপারস খুঁজে পাবে না। এত কষ্টের ফল সহজে তো নষ্ট হতে দিতে পারি না। তাই তো তোমার বিয়ে হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ফাইল সিগনেচার করানোর নামে কৌশলে ম্যারেজ সার্টিফিকেটেও সিগনেচার করিয়ে নিলাম। তুমি আমার আইনগত স্বামী, এটা মানতে বাধ্য তুমি। কিছুক্ষণ পর আমার কথা সত্য হবে, ওয়েট করুন। তাবাসসুমের কথা শেষ না হতেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে,
ওয়েট করতে হবে না মিসেস তাবাচ্চুম, আপনার কথা সত্য। একজন লয়ারকে দেখে ভেতরে প্রবেশ করতে দেখে সকলের নজর তার উপর গিয়ে পড়ে। লয়ারের সঙ্গে হিংস্র চাহনি নিয়ে ফাহিম মহলের ভেতর প্রবেশ করলেন হিয়া দেওয়ান। চোখের দৃষ্টি পুরো মহলের দিকে বুলিয়ে দিলেন, কিন্তু পরিস্থিতির খাতিরে চোখের দৃষ্টি স্বাভাবিক রেখে সামনে এগিয়ে গেলেন। লয়ার জনাব ইসমাইলের সামনে গিয়ে বলে, এই পেপারস হাজারো চেকিং করেও লাভ হবে না মিস্টার ইসমাইল, কারণ আপনার ছেলেকে হতবুদ্ধির মতো ফেলে এই মেয়ে সিগনেচার করিয়ে নিয়েছে। আইনত তাদের বিয়ের সময় চলছে মাত্র 3 মাস। আফরাজ বেটা চাইলে ডিভোর্সের অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তা কার্যকর হবে 3 মাস পর। না চাইতেও আপনাদের থেকে তাবাচ্চুমকে গ্রহণ করতে হবে। উক্ত 6 মাস পূর্ণ না হওয়া অবধি তাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। জনাব ইসমাইল এই লয়ারকে চিনেন, জানা পরিচিত মুখ, বিধায় অসহায় চোখে ছেলের দিকে তাকান। সকলে কথাগুলো শুনেছে, বাহিরের মানুষগুলো তো কানাঘুষা করা শুরু করে দিয়েছে। কেউ কেউ ছেলেকে খারাপ বলছে, তো কেউ কেউ নাজিবের চরিত্র নিয়ে কথা তুলছে। আফরাজ তাদের কথায় ক্ষোভের বশবর্তী হয়ে তাবাচ্চুমের গলা চেপে ধরল। নাজিবা হতবাক হয়ে গেল, আফরাজের হাত ছাড়িয়ে নিয়ে চেষ্টা করলো, কিন্তু সে যে শক্ত করে চেপে ধরেছে, ছাড়ার নাম অব্দি নিচ্ছে না। নাজিবা না পারতে জোরে সোরে তাকে ধাক্কা মারল। আফরাজ ফোঁস করে বিবিজানের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে রুমের দিকে চলে গেল। তাবাচ্চুম কাশতে লাগলো। নাজিবা শান্ত দৃষ্টিতে পানি এগিয়ে দেয়। সে পানি খেয়ে বলে, ধন্যবাদ। নিজেকে স্বাভাবিক করে পুনরায় বলে, ছাড়ো এসব, যাও গিয়ে আমার ভরণের জন্য ভরণ ডালার ব্যবস্থা করো। আফটার অল আই অ্যাম হিজ সেকেন্ড ওয়াইফ। ইয়েস, আপনাকে স্বাগতম জানানোর জন্য আমি আছি না। নাজিবার কথায় উপস্থিত সকলের জন্য ছানাবড়া হয়ে গেল। আফরাজ রুমে পায়চারি করছিল, পুনরায় বাহিরে এসে কাণ্ড ঘটাতে চেয়ে বেরিয়ে এলো, কিন্তু বিবেচনের কথা শুনে বোধশূন্য চোখে তাকিয়ে রইল। নাজিবা বাঁকা হেসে তাবাচ্চুমের হাত ধরে বলে, আপনার কোনো চিন্তা করতে হবে না, এই ঘরে নিশ্চিন্তে থাকতে পারবেন। কথাটা বলে নাজিবা বাসায় উপস্থিত অতিথিগণের দিকে তাকিয়ে বলে, আপনারা খাবার খেয়ে যেতে পারেন, যা হয়েছে ভুলে যান, কয়েকদিনের মধ্যেই সত্য সন্ধান পাবেন। আজকের জন্য এটুকু ড্রামা যথেষ্ট। অতিথিগণ নিজের মাথায় ফসুর করে খাবার খেতে চলে যায়। 1 ঘন্টা পর অতিথিগণ চলে যায়। তাবাচ্চুমকে হিয়া দেওয়ান সুন্দর করে সাজিয়ে দেন। মিসেস ফেরদৌসী কাপড় দিয়ে চলে গিয়েছিলেন। নাজিবার শাশুড়ির কাছে গেলে তিনি মুখ ফিরিয়ে ছেলের কাছে চলে যান। সবার গম্ভীর অভিমানী চেহারা লক্ষ্য করে মুচকি হাসল, কিন্তু সে যে বুদ্ধি এঁটেছে তা সকলের ধারণাতীত। তাবাচ্চুম আয়নার সামনে নিজেকে পরখ করছে। নাজিবার স্বাভাবিক আচরণ দেখে হিয়া দেওয়ানের মনে খটকা কাজ করছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে বলেন, এত কষ্ট করে তোর এই খুনির বউ হওয়ার দরকার ছিল না। তাদের কেকের মধ্যেই বিষ মিশিয়ে কাজটা সম্পন্ন করে ফেলতে পারতাম। তোর জেদের কারণে এই ঘৃণ্য পরিবারের কাছে হাজির হওয়া। মম, তাহলে কোথায় থাকতে? ওই বস্তির জীবনে টিকে থাকতে পারতে? ওই নোংরা পরিবেশে কয়েকদিনের জীবন অতিষ্ঠ হয়ে গেল, সেখানে তুমি বলছো এত জলদি আফরাজকে হাতছাড়া করতে? নো নো মম, আফরাজ সোনার ডিম পাড়া হাঁস, তাকে ত্যাগ করা মানে আলিশান মহলের আরাম বিসর্জন দেওয়া। আমি চাই এই মহলে বংশোদ্ভূত করতে। ভাবো মা, ছেলে জন্ম দিতে পারলে এই মহল আমারই রাজ চলবে। হ্যাঁ, বললেই হলো। ওই কুসুমা মেয়েটা প্রেগনেন্ট, তার উপর নাজিবার প্রেগনেন্ট হওয়ার ক্ষমতা আছে। আমি তো বুঝতেছি না তুই আসলে চাসটা কি? আহা মম, তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবো? আমি তো আর প্ল্যান ছাড়াই গেমে নামিনি। প্ল্যান রেডি বলেই নিজের দাপটা নিয়ে বলছি, আমার গর্ভে আফরাজের পুত্র শীঘ্রই আসবে, আর 2জন মেয়ের কাছ থেকে গর্ভবতী হওয়া ক্ষমতা একেবারে ছিনিয়ে নেব। মেয়ের কথা শুনে তিনি যুক্তিযুক্ত মনে করলেন। তিনি মুচকি হেসে বলেন, তুইও তোর বাপের রক্ত পেয়েছিস। শয়তান শয়তানকে ভালোই বংশস্পর অস্ত্র দিয়ে থাকে বলে না, সেই অস্ত্রের মধ্যে তোকে দিয়ে গেল শয়তানি বুদ্ধি। ভালোই হলো, আমিও রাজি। আপনারা রেডি তো? নাজিবার কণ্ঠে 2জন চমকে ঘাবড়ে যায়। তাবাচ্চুম আমতামতা করে বলে, হ্যাঁ আমরা রেডি। কি হলো আপু, আপনি এমনি তুতলাচ্ছেন কেন? আমি কি ভুল সময় চলে এসেছি? আসলে তাড়াহুড়ো চলছে নিচে, তাই আপনাদের নিতে ছুটে আসলাম। 2জনে হাফ ছেড়ে বাঁচল। স্বাভাবিক ভঙ্গিমায় নাজিবার পাশ কেটে বেরিয়ে যায়। শয়তানি হাসি দিয়ে নাজিবার বুকের উপর হাত গুজে মনে মনে বলে, তোরা যদি চলিস বুদ্ধি নিয়ে, তাহলে আমি চলি বুদ্ধির বাপ মাকে নিয়ে। নাজিবা অ্যাটিটিউড নিয়ে যেতে নিলে একজোড়া পুরুষালী হাত তাকে টেনে বেডরুমে নিয়ে গেল। দেওয়ালের সাথে চেপে ধরে জোরপূর্বক ওষ্ঠজোড়া মিলিয়ে নেয়। ব্যথার চোটে নাজিবা গলিয়ে ওঠে, কারণ তার স্বামী যান
হুট করে এসেই ক্ষোভের বশে তার ওষ্ঠের উপর ক্ষোভ ঝাড়ছে। কষ্টে ব্যথাটা হজম করতে লাগলো সে। কয়েক মুহূর্ত পরে আফরাজ বিবিজানকে ছেড়ে কোলে উঠিয়ে বিছানার উপর শুয়ে দেয়। তার শরীরের উপর নিজের ভার ছেড়ে কম্বল মুড়ে নিল আফরাজ। গম্ভীর গলায় বলে, আর যদি বের হয়েছ তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। আরে তা কেমনে হবে? আমি যে প্ল্যান করেছি তা না করলে আমার উত্তেজনা শেষ হবে না। দেখো, তোমার ফাজলামির চোটে একদিনের জমানো আদর ধরে রাখতে পারবো না। আই নিড ইউ অ্যান্ড রাইট নাও। তোমার প্ল্যান আকবর আর ভাবি মিলে করে দেবে, আর কাজিন পক্ষ ভিডিও করে রাখবে। নাও কিস মি। লজ্জার সহিতে নাজিবা চোখ বুজে নিল। আফরাজ বিবিজানের কাছ থেকে পাওনার অপেক্ষা করল না। সে নিজেই ডুবে গেল তার বিবিজানের সঙ্গে সুখের সাগরে।